গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। Welcome to ওয়েলকাম টু স্কেয়ার এলিভেটর। ভয় যেখানে জড়িয়ে ধরে। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই বিশেষ উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প। আচ্ছা, আয়নাবাড়ির নাম শুনেছেন? সেখানে যাওয়া বারণ কেন? বুবাই সেই রহস্যের ভেদ করতে পারবে? কি আছে এই আয়নাবাড়িতে? শুনতে থাকুন আজকের গল্প অনিন্দিতা নাথের কলমে, আয়নাবাড়ি। কার্তিক মাস পড়ে গেছে, তাও আজ দিন 7 ধীরে ধীরে শীত যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। এমন সময় গ্রামের বাড়ি থেকে খবর এলো ছোট মামার মেয়ের বিয়ে। মিনুর বিয়ে ঠিক হয়েছে। মায়ের মন তখনই বাড়ি যাওয়ার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠল। ঠিক হলো বিয়ের প্রায় 7 দিন আগেই আমরা বেরিয়ে যাব। বাবা অফিস থেকে বাড়ি ফেরার পরেই দিনক্ষণ দেখে বাবা বললেন, ওই সময় তো আমার যাওয়া হবে না, অফিসের একটা বিশেষ কাজ পড়ে গেছে। অগত্যা সেই সময় মা আর আমি গ্রামের বাড়ি যাব বলে ঠিক করলাম। মামা বাড়ির গ্রামের নাম চাঁদাইতলা। সেখানে পৌঁছতে গেলে নিকটবর্তী রেল স্টেশন থেকে প্রায় ঘন্টা 2 রাস্তা পার করে তবে যেতে হয়। নির্দিষ্ট দিনে বাবা আমাদের হাওড়া স্টেশন থেকে গাড়িতে তুলে দিলেন। মাকে নিয়ে সেই প্রথম আমার একা যাওয়া। হাওড়া স্টেশন থেকে দুলকি চালে ট্রেনটা গতি নিতেই দুপাশের জনজীবন ধীরে ধীরে কেমন যেন পাল্টাতে শুরু করলো। মা পাশে বসা যাত্রীদের সঙ্গে টুকটাক গল্প শুরু করেছে। আমি বসে আছি একজনের অপেক্ষায়, ফুলদিদা। ওই বাড়ির সবচেয়ে প্রিয় মানুষ ফুলদিদার কথা প্রায় মনে পড়ে, কিন্তু পড়াশোনার চাপে তার কাছে ঠিক যাওয়া হয়ে ওঠে না। ফুলদিদা আমাদের ছেলেবেলা জুড়ে আছেন। প্রতি বছর স্কুলে গরমের ছুটির সময় আমরা যখন মামা বাড়িতে যেতাম, ফুলদিদা আমাদের অনেক গল্প শোনাতেন। প্রতিদিন রাত্রে খাওয়ার পরে দিদার কাছে গল্প না শুনে আমরা কেউ ঘুমোতে যেতাম না। সেই মানুষটাকে আজ প্রায় 5-6 বছর পরে আবার কাছে পাব, এই ভেবেই মনে একটা অদ্ভুত আনন্দ বয়ে গেল। শহরের জনজীবন ছাড়িয়ে ট্রেন এখন গ্রাম বাংলার বুক চিরে হু হু করে এগিয়ে চলেছে। মাকে জিজ্ঞাসা করলাম, স্টেশন থেকে গরুর গাড়ি নিয়ে কেউ আসবে? মা মাথা নেড়ে বলল, হ্যাঁ, তোর ছোট মামা চিঠিতে জানিয়েছিল রামুদাকে পাঠিয়ে দেবে। এই প্রসঙ্গে বলে রাখি, রামুদা ওই বাড়ির বহু পুরনো একজন সহকারী। আমার জবে থেকে জ্ঞান হয়েছে ওই অবস্থায় দেখে আসছি। বয়স যেন এতটুকু বাড়েনি, চুলে পাকও ধরেনি। ট্রেন গন্তব্যে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। আমাদের স্টেশনে নামিয়ে স্টেশন কাঁপিয়ে ঝনঝন করে এগিয়ে চলল পরবর্তী গন্তব্যের দিকে। চারদিকে তাকিয়ে দেখি গ্রাম বাংলার মন ভালো করা পরিবেশ। চারদিক সবুজ গাছপালায় ভরা। স্টেশন বলতে এখানে সেরকম ঝাঁ চকচকে রেল স্টেশন নয়, নুড়ি পাথর বিছানো একটা লম্বা পায়ে চলা পথ। তার কোণের দিকে একটা ঝাঁকড়া গাছের নিচে সিমেন্টের চেয়ার পাতা। সেখানে বসেই একজন লোক ঢুলছে। ডান দিকের একদম কোণের দিকে স্টেশন মাস্টারের ঘর। মা বলল, ওই দেখ রামুদা বসে আছে। এ বুবাই, যা রামুদাকে গিয়ে ডেকে তোল। বয়স্ক মানুষ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। নুড়ি বিছানো পথে মচমচ শব্দ করে আমরা এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত দিতেই ধর্মড়িয়ে উঠল।
আমার দিকে একটা ফেলে দৃষ্টি দিয়ে তাকিয়ে তারপরেই বলে উঠল, আরে বুবাই দাদাজি, তোমরা এসে পড়েছ, চলো চলো চলো। কথাবার্তার মাঝে মা আমার পেছনে এসে দাঁড়িয়েছে। ধন্যি তোমার ঘুম বটে, এত শব্দ করে ট্রেনটা চলে গেল আর তুমি টেরই পেলে না। রামুদা অমলিন হেসে মাথা চুলকে বলল, অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তাড়াতাড়ি চলো, ছোট কখন থেকে অপেক্ষা করে বসে আছে। গরুর গাড়ি এনেছো? মায়ের কথায় মাথা নেড়ে বলল, সেই কখন থেকে অপেক্ষা করছে। মালপত্র নিয়ে আমরা ধীরে ধীরে স্টেশন ছাড়িয়ে উঠলাম গরুর গাড়িতে। গারোয়ান গাড়িতে বসেই বিড়িতে শুক টান দিচ্ছে। আমাদের আসতে দেখে ছুঁড়ে ফেলে গরু দুটোর পিঠে সামান্য আঘাত করতেই গরু দুটো হাম্বা শব্দ করে ডেকে উঠল। ক্যাঁচ কোঁচ শব্দ করে মাটির রাস্তা দিয়ে গাড়ি চলতে লাগলো মামা বাড়ির দিকে। রামুদা একটা টিফিন কৌটো মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, বৌদি একটু খাবার পাঠিয়েছে, তোমরা সেই কোন সকালে বেরিয়েছ, একটু কিছু খেয়ে নাও তোমরা। বাড়ি থেকে লুচি তরকারি খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু সেগুলো কখন হজম হয়ে গিয়েছে। টিফিন কৌটো খুলতেই চোখে মামিমার হাতে তৈরি পিঠে, নাড়ু, মোয়া। চোখের নিমেষে সব শেষ হয়ে গেল। প্রায় ঘন্টা দুয়েক চলার পরে গাড়িটা পথের বাঁক ঘুরতে ঘুরতে ঝাঁকুনি দিয়ে গরু দুটো বিকট শব্দ করে ডেকে উঠল মা ছইয়ের ভেতর থেকে। কি হলো রামুদা? রামুদা কোনো উত্তর না দিয়ে শক্ত হয়ে বসে আছে। মা আবার প্রশ্ন করল, কি হলো? গলার স্বর খাদে নামিয়ে রামুদা বলল, সামনে হয় না বাড়ি। দেখলাম মায়ের মুখটা কেমন পাংশুটে হয়ে গেল। বিড়বিড় করে বলল, শিগগির চলো, থামলে কেন? গারোয়ান গরু দুটোর পিঠে জোরে আঘাত করতেই বিকট চিৎকার করে ছুটে বেরিয়ে গেল গাড়িটা। পেছনে একটা ভগ্ন প্রায় দোতলা বাড়ি দেখতে পেলাম। মাকে জিজ্ঞাসা করলাম, ওই বাড়িতে কি আছে মা? সন্ধেবেলায় ওসব কথা নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই, আগে বাড়ি চল। মনের মধ্যে অনেকগুলো প্রশ্নচিহ্ন নিয়েই মামা বাড়ির দিকে পা বাড়ালাম। গাড়ি থামতেই আমার ছোটবেলাকার অনেক স্মৃতি ভিড় করে দাঁড়ালো। রামুদা ততক্ষণে গাড়ি থেকে নেমে হাঁক দিল, এসে গেছে গো। মামা মামি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। দোতলার বড় গাড়িটা এখন কেমন যেন শূন্য চোখে আমাদের দিকে তাকিয়ে। বড় মামা আর মামিমা আমাদের ছেড়ে চলে গেছেন যখন আমি খুব ছোট। বড় দাদা এখন বিদেশে। মেজ মামাকে আমরা চোখে দেখিনি, সে অনেক বছর আগেই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে চলে গেছে। থাকার মধ্যে ফুলদিদা আর ছোট মামার পরিবার। বাড়িতে ঢুকতেই উঠোনের বাঁ দিকে সেই বড় উনুনটা চোখে পড়ল। রামুদা পাশ থেকে বলল, বিয়ে মিটুক, ওই উনুনে খেজুর গুড়ের জাল দেওয়া দেখতে পাবে। বাথরুমের পাশে এখনো সেই লাউ কুমড়োর মাচা। সবুজ পাতাগুলো ঠান্ডা হিমের পরশে যেন আরামে ঘুমিয়ে পড়েছে। আমি দাঁড়িয়ে এসব দেখছি, সেই সময় ভেতর থেকে মা আমাকে ডাক দিল। মালপত্র নিয়ে সোজা দোতলার ঘরে গিয়ে উঠলাম। বরাবর দেখেছি আমরা যখন মামা বাড়িতে আসি এই ঘরটাই আমাদের জন্য বরাদ্দ থাকে। ঘরে বসতে ছোট মামিমা আবার খাবার দাবার নিয়ে এলেন। বাড়িতে ঢুকেই আমি ছটফট করছি দেখে মা বলল, বৌদি, ফুলমাসি কেমন আছে? এত বয়সে যেমন থাকেন, শরীরটা খুব একটা ভালো নয়। আমার দিকে ফিরে বললেন, চল বুবাই, ফুলদিদার ঘরে। তোদের আসার খবর শুনে মানুষটাও ব্যস্ত হয়ে গেছেন। খাবারগুলো কোনো মতে খেয়ে হাত ধুয়ে চললাম ফুলদিদার সঙ্গে দেখা করতে। দরজাটা ভেজানোই ছিল। চাপ দিতেই ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল। সাথে সাথেই নাকে সেই সুগন্ধি তেলের আর জর্দার মিষ্টি গন্ধটা পেলাম। বিছানায় আধশোয়া হয়ে চোখ বুজে শুয়েছিলেন ফুলদিদা। ঘরে ঢুকতেই উঠে বসলেন। ফুলদিদা হলেন আমার দিদিমার মাস্তুতো বোন। ওর বিয়ের পর কোনো একটা দুর্ঘটনা ঘটায় শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে দেয়। কেন জানি না, নিজের বাপের বাড়িতে ফিরে না গিয়ে দিদার কাছে এসে উঠেছিলেন তিনি।
তারপর থেকে এই পরিবারের একজন সদস্য হয়ে রয়ে গেছেন ফুলদিদা। দিদার দিকে তাকিয়ে দেখি তার ধপধপে সাদা চুল এখন কোমর ছাড়িয়েছে, ত্বকের ওপরে বলিরেখা পাকাপাকি বসস্থান করে নিয়েছে। চোখ কুঁচকে চেনার চেষ্টা করলেন। দাদা, এতদিন পর এই বুড়ির কথা মনে পড়ল। সেই ছোটবেলার মতো দুহাতে জড়িয়ে ধরলাম। আসার পর থেকে আমি আর মেনু ওই ঘরে বসে টুকটাক গল্প করছি। এমন সময় শান্তনু এসে পড়ল পাশের গ্রাম থেকে। শান্তনু ছোট মামিমার একমাত্র ভাগ্নে। সমবয়সী হওয়ায় আমাদের দুজনের বন্ধুত্ব বেশ গভীর। সবাই মিলে গল্প করতে করতে বেশ রাত হয়ে গিয়েছিল। ঘুমোতে যাবার আগে ছোট মামা বললেন, বুবাই, কাল সকালে পাশের গ্রামে মিনুর হবু শ্বশুর বাড়ি যেতে হবে। আমি, রামুদা, শান্তনু আর ছোট মামা মিলে ছেলের বাড়ি যাব বিয়ের তত্ত্ব পৌঁছাতে। কলকাতার মতো এখানে বাস ট্রেনের সেরকম ব্যবস্থা নেই। ঠিক হলো গরুর গাড়ি নিয়ে যাব। খুব সকালে ঘুম থেকে উঠে মুখে কিছু দিয়ে বেরিয়ে পড়লাম পাশের গ্রামে যাওয়ার জন্য। দুটো গরুর গাড়ি আমাদের সঙ্গে গেল। একটাতে আমরা সবাই, আরেকটাতে রামুদা মালপত্র নিয়ে উঠেছে। গল্পগুজব করতে করতেই ছেলের বাড়িতে যখন পৌঁছালাম তখন দুপুর বিকালের কোলে ঢলতে শুরু করেছে। ঠিক ছিল জিনিসপত্র পৌঁছে দিয়ে ফিরে আসব, কিন্তু ওরা কিছুতেই না খাইয়ে ছাড়লেন না। ফেরার সময় আমি আর শান্তনু একসাথে এক গাড়িতে উঠলাম, আর রামুদা আর ছোট মামা আর একটা গাড়িতে। বেশ গল্পগুজব করতে করতে আমাদের গাড়িটা এগোচ্ছিল। মেঠো রাস্তার ধারের বাড়িগুলোর ভেতর থেকে জ্বলে ওঠা হলদেটে আলো আর শঙ্খধ্বনিগুলো বলে দিচ্ছিল আগত সন্ধে গুটি গুটি পায়ে সে এখন রাতের দিকে পা বাড়াচ্ছে। গারোয়ান হঠাৎ করেই গাড়ির গতি বেশ বাড়িয়ে দিল। জিজ্ঞেস করাতে বলল, তোমরা এখানে নতুন তাই জানো নি স্টেশনের পাশের মাঠটা ভালো না, তাড়াতাড়ি পার করতে হবে ওটা। হঠাৎ কাল রাতের কথা মনে পড়ল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা কি আছে ওই মাঠে? কাল রাতেও আহিনা বাড়ির পাশ দিয়ে আসছিলাম, সেই গারোয়ান একই কথা বলছিল। গাড়ির চালক গলাটা খাদে নামিয়ে বলল, ও বাড়ি ভালো না, ছায়া আর কায়া আলাদা হয়ে যায় ওখানে। মানুষ যায় নিজের ছায়া নিয়ে, কিন্তু ফেরে অন্যের ছায়া সঙ্গ করে। কেউ কেউ তো আবার ফিরতেই পারে না। অন্ধকার নিস্তব্ধ শীতের রাতে এই সব শুনতে রীতিমতো ভয় লাগে। ছইয়ের ভেতরে নিভু নিভু লণ্ঠনটাকে যেন মনে হলো একমাত্র সঙ্গী। শান্তনুকে কনুয়ের ঠেলা দিলাম, এই শুনছিস? কোনো উত্তর নেই। ভালো করে দেখি ও একেবারে ঘুমিয়ে কাদা। রাম 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 রাম, বাঁদিকে তাকিও না। রাম 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 রাম। মানুষের স্বভাব নিষিদ্ধ জিনিসের দিকে আকর্ষণ বেশি। না চাইতেও চোখটা সেদিকেই ঘুরে গেল। যদি অন্ধকারে কিছুই দেখা গেল না, তবুও মনে হলো দোতলায় একটা প্রকাণ্ড জমিদার বাড়ির কোন গোপন প্রকোষ্ঠ থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। ওদিকে কি দেখছিস? হঠাৎ শান্তনুর গলার স্বর শুনে কেঁপে উঠলাম। ও ও ও তুই? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে ওদিকে। ছইয়ের বাইরে গারোয়ান বলে উঠল, রাতের বেলা ওসব নিয়ে আলোচনা করার দরকার নেই, কোনোদিন সময় সুযোগ হলে দিনের বেলা দেখি নিও। কথা বলতে বলতে এই সময় একটা শোঁ শোঁ আওয়াজ চারদিক থেকে হতে লাগলো। মুখ বের করে দেখি দূরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু গাছগুলো প্রবল আপত্তিতে ক্রমাগত মাথা দোলাচ্ছে। শীতকালের ঠান্ডা বাতাস যেন বরফের সূঁচ ফুটিয়ে দিতে লাগলো। এমনিতেও বেশি গরম জামা কাপড় নিয়ে আমরা বাড়ি থেকে বের হইনি, তার মধ্যে এত ঠান্ডা বাতাস যে বসে থাকাই দায়। দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। গরুগুলো রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করেছে। গারোয়ানকে বললাম, কোথাও একটু দাঁড়িয়ে গেলে হতো না? কোথায় দাঁড়াবে বাবু, এই ফাঁকা মাঠে কিছুই নেই, এই আয়না বাড়ি ছাড়া।
বৃষ্টিতে তার গলার স্বর কেঁপে কেঁপে যাচ্ছে। সে আবার বলতে লাগলো, গ্রামে যত অনুষ্ঠান হয় সবেতে বন্ধন দিতে হয়। বাড়ির চারিদিক বন্ধন না দিলে গ্রামে শুভ অনুষ্ঠান হতে পারে না। যত নষ্টের গোড়া এই বাড়ি। অনেক কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা থাকলেও এই শীতের কামড়ে দাঁতের দাঁত লেগে যাচ্ছিল। গরুগুলো এমনভাবে ছুটছে যে ভালো করে ধরে বসতে হচ্ছে। হঠাৎ করেই এক প্রবল ঝাঁকুনি খেয়ে হুড়ুমুড়িয়ে গাড়ি থেকে পড়ে গেলাম। কনুয়ের কাছ থেকে কিছুটা অংশ কেটে গেছে, গাঢ়ানো ছিটকে পড়েছে। মাঠের মাঝে একটা গর্তে গরুর পা বেঁধে পড়ে বিকট স্বরে আর্তনাদ করছে। শান্তনু বসেছিল ছইয়ের ভেতরের দিকে, তাইও কোনো মতে বেঁচে গিয়েছে। আমাদের সারা শরীরে কাদা টাদা মেখে একেবারে মাখামাখি অবস্থা। বৃষ্টির জলটা মনে হচ্ছে বরফের জলের মতো ঠান্ডা। আর একটা গরুর গাড়িকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। মনে হচ্ছিল এক্ষুনি হয়তো অজ্ঞান হয়ে যাব, এত ঠান্ডা। আমার থেকে কিছুটা দূরে সেই বাড়িটাকে দেখে মনে হলো আমার অবস্থা দেখে সে যেন হাসছে। কি মনে হতেই ছুটলাম সেদিকে। কাদামাটিতে পা পিছলে যাচ্ছিল বারবার। কোনো মতে দৌড়তে দৌড়তে মূল দরজার সামনে এসে দাঁড়ালাম। গায়ের কাপড় জলে ভিজে চুপচুপে হয়ে সেঁটে রয়েছে। হাড়ের ভেতর থেকে কাঁপুনি উঠছে। আর পাচ্ছি না সহ্য করতে। রান্না আর পারছি না। কোনো কিছু না ভেবেই দরজা খুলে আয়না বাড়ির ভেতরে চলে এলাম। গারোয়ান এতক্ষণ বুঝতে পারিনি। আমাকে ওই বাড়ির ভেতরে ঢুকতে দেখে হাই হাই করে উঠল, ওখানে যেও না বাবু। ভীষণ রাগ হচ্ছিল ওর ওপরে। এই শীতের রাতে ভিজে কাপড়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকলে নিউমোনিয়া হয়ে মরব। আর তখন এরা বলবে এই আয়না বাড়ির দোষ। দেখলাম শান্তনু আমার পেছনে পেছনে বাড়িটার মধ্যে গিয়ে দাঁড়ালো। গারোয়ান মাঠের মধ্যে দাঁড়িয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, তোমরা শহর থেকে এসেছো, তোমরা কিছু জানো না। এ ভুল করো না বাবু, এ ভুল করো না। চল তো ভেতরে যাই। বলেই একটা দরজায় চাপ দিতেই সেটা খুলে গেল। পকেটে একটা টর্চ লাইট ছিল, সেটা জ্বালতেই ঘরের মধ্যে দেখলাম আসবাবের ওপরে মাকড়সার জাল পাকাপাকি তাদের সংসার বিস্তার করেছে। বেশি ভিতরে যাওয়ার সাহস হলো না। যদিও শীতকালে সাপের উপদ্রব কম, তবু গ্রাম বাংলা তো কিছুই ভরসা নেই। কাঁচের জানলার বাইরে গিয়ে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই চলেছে। শান্তনু পাশ থেকে বলল, গারোয়ান ওই বৃষ্টির মধ্যেই মাঠে দাঁড়িয়ে আছে। গরু দুটোর মনে হয় পায়ে ভীষণ আঘাত লেগেছে। আজ মনে হয় আমাদের বাড়ি ফেরা হবে না। আমারও তাই মনে হয়। ওই গাড়িটা যদি আশেপাশে থাকতো তাহলে একটা আশা ছিল। এখানে এসে প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, এখনো একইভাবে বৃষ্টি পড়ে চলেছে। থামবার কোনো নামগন্ধই নেই। গারোয়ানের জন্য চিন্তা হচ্ছে। দুবার হাঁক পারলাম, কিন্তু কোনো উত্তর নেই। মাঠের মধ্যে আলো ফেলতে দেখলাম 1 হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। ঝরঝর করে জল পড়ছে আকাশ থেকে। শান্তনু এর মধ্যেই কোথা থেকে একটা মাদুর নিয়ে এসে সেটাকে মেঝের উপরে পেতে দিল। কোথায় পেলি? ঘরের কোণে দাঁড় করানো ছিল। ঘরের মধ্যে আমরা বসলাম। টর্চটা সবসময় জ্বালিয়ে রাখা যাবে না, যে কোনো সময় ব্যাটারি শেষ হয়ে যেতে পারে। হাতের কাছে কোনো মোমবাতি বা দেশলাইও নেই। কি করব ভাবছি, এমন সময় শান্তনু বলল, চল তো রান্নাঘরটা একবার দেখি। উঠতে যাবে এমন সময় আমার হাতটা টেনে ধরলাম। এই বাড়িটার নাম আয়না বাড়ি কেন রে? এখানে তো একটাও আয়না দেখতে পেলাম না। কথাটা বললাম ঠিকই, কাল থেকে বাকি লোকের মুখে যে ভয় দেখেছি, সত্যি বলতে এই অন্ধকারে বসে থেকে সেই ভয়টা যেন আমাকে একটু একটু করে ঘিরে ধরতে লাগলো। ভয় পাচ্ছিস নাকি? চল বাড়িটা একবার ভালো করে ঘুরে দেখি। হতেও তো পারে রান্নাঘরে মোমবাতি দেশলাই আছে। ইচ্ছে যে একেবারেই আমার ছিল না তা নয়। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। টর্চ জ্বেলে সাবধানে এগোলাম। প্রতিটা ঘরেরই দরজা বন্ধ। হালকা চাপ দিয়ে খুলতেই ধুলোর গন্ধ নাকে এসে ঝাপটা মারল। ঘরগুলো শেষ হতেই দেখি একটা সিঁড়ি দোতলায় উঠে গেছে। আমরা নিচের ঘরগুলোতে ঘুরতে ঘুরতে কিছুই সেরকম পেলাম না। রান্নাঘর খুঁজে না পেয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠতে যাব,
এমন সময় মনে হলো আমাদের পাশ কাটিয়ে কেউ যেন হুড়ুমুড় করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। চিৎকার করে বললাম, কে? শান্তনু আমার থেকে একটু পিছিয়ে ছিল। কি হলো, কাউকে দেখলি? আমি কেমন একটা বোকার মতো তাকিয়ে আছি উপরের দিকে। জানি না রে, আমার মনে হলো আমাকে কেউ ধাক্কা দিয়ে উপরে উঠে গেল। ও আর কোনো কথা বলল না। ধীর পায়ে সিঁড়ির রেলিংয়ের ওপরে উঠতে লাগলাম। সার দেওয়া ঘরের সামনে টানা বারান্দা। একটা ঘরের দরজা খুলে টর্চ জ্বালতেই আমাদের দুজনেরই চোখ থমকে গেল। আমাদের সামনে দুটো ছেলে দাঁড়িয়ে আছে, অদ্ভুত চোখে আমাদের দিকে তাকিয়ে। হলদে আলোয় ঘরের মধ্যে দেখলাম গুঁড়ো গুঁড়ো ধুলো উঠছে। ছেলে দুটোর মুখে ভয়ের থেকে অবাক হবার ভাবটাই বেশি। তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিতে যাব, এমন সময় শান্তনু আমার হাতটা চেপে ধরল। ঘরে যারা দাঁড়িয়েছিল তাদের ভালো করে দেখেছিলিস? মানে মুখটা ভালো করে দেখেছিলিস? আমি অবাক হয়ে আরেকবার দরজা খুললাম। ছেলে দুটো এখনো একইভাবে দাঁড়িয়ে রয়েছে। ভালো করে দেখে বুঝলাম আসলে তার আর কেউ না, আমাদের দুজনেরই প্রতিবিম্ব। ঘরে আয়না লাগানো। ভীষণ জোরে হাসি পেল। সারা বাড়িতে হাসির শব্দটা কেমন যেন প্রতিধ্বনিত হয়ে ঘুরে বেড়াতে লাগলো। শান্তনু আমি তো এমনিই ভয় পেয়ে গিয়েছিলাম। এবার বুঝছি এই বাড়িটার নাম আয়না বাড়ি কেন। কথা বলতে বলতে পাশের ঘরের দরজাটা খুললাম। ভেবেছিলাম এই ঘরেও আয়না দেখতে পাবো, কিন্তু এই ঘরে সেরকম কিছুই চোখে পড়ল না। কতগুলো খসখস শব্দ ঘরের ভেতর থেকে আসছে। আলো ফেলে এ ঘরের ভেতরে কিছুই দৃশ্যমান হলো না। অন্ধকার এত গভীর যেন আলোটিকে সম্পূর্ণ শুষে নিচ্ছে। সারা ঘরে আলো ঘোরাতেই একটা কোণে টর্চের আলো পড়াতে একেবারে ঝিলিক দিয়ে উঠল। ভালো করে তাকিয়ে দেখি এই ঘরেও আয়না লাগানো, কিন্তু আয়নার ওপরে কেউ যেন কালো আলকাতরা লাগিয়ে দিয়েছে। শান্তনুর দিকে ফিরলাম। এরকম কেন? এই ঘরের বাসিন্দারা নিজেদের দেখতে চায় না। বড় কুৎসিত, বড় অশুভ সব কিছু। পেছন থেকে কণ্ঠস্বরটা ভেসে আসতেই আমরা দুজনেই চিৎকার করে ছিটকে পড়লাম। হাতের টর্চটা বাইরে মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আলোর একটা রেখা কণ্ঠস্বরে মালিকের মুখে পড়েছে। আমাদের সামনে গারোয়ান দাঁড়িয়ে আছে। আমি ভয়ের ভাব লুকোতে চেষ্টা করলাম। কি তুমি? আগে ভয় তো এ বাড়িতে আসতেই চাইছিলে না তুমি। কি করব বাবু, তোমরা ঢুকে পড়লে যে, তোমাদের ছেড়ে দিয়ে তো আর যেতে পারি না। গরু দুটো ঠিক আছে? চলো ফিরে যাই। আর যাওয়া হবে না, গাড়ির চাকা পাকের মধ্যে ডুবে গেছে। একা আমার দ্বারা তোলা সম্ভব নয়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো আমাদের দুজনের মুখ থেকে। চলো তাহলে নিচে গিয়ে তিনজনে মিলে বসি। বাকি ঘরগুলো দেখবে না? আয়না বাড়িতে এটাই আসল রহস্য। প্রতিটা ঘরেই আলাদা আলাদা আয়না। এই ঘরের আয়নাগুলোর উপরে কালো রং করা। এত অন্ধকার যে আমরা ঢোকার সাহস পেলাম না। আমার পাশ দিয়ে এগিয়ে গিয়ে পাশের ঘরের দরজা খুলল শান্তনু। আলো ফিরে দেখি সেই একই রকমের আয়না লাগানো, কিন্তু এই ঘরের আয়নাগুলো ভারী অদ্ভুত। প্রতিটা প্রতিবিম্ব কেমন যেন উল্টো হয়ে গেছে। পায়ের দিকে মাথা আর মাথার দিকে পা, আর মাথাটা নিচু হয়ে লম্বাটে ধরনের হয়ে গিয়েছে। ঢুকবে না? গারোয়ান পেছনে প্রশ্ন করল। আমরা দুজনেই না সূচক মাথা নাড়লাম। মুখের মধ্যে জিভটা একেবারে শুকনো হয়ে গেছে, যেন গিরগিটির চামড়া। জল তেষ্টা পেয়েছে শান্তনু। ও কোনো উত্তর দিল না। কিরে, কোথায় গেলি? টর্চের আলো চারদিকে ঘোরালাম। আলোটা কেমন যেন কমে আসছে। পেছনে ঘুরে দেখি শান্তনুও কোথাও নেই। গারোয়ান অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। শান্তনু কোথায়? হাত তুলে দেখালো ওই আলকাতরা মাখানো ঘরটায় ঢুকেছে। ওই ঘরে ও কি করছে? তাড়াতাড়ি দরজা খুলে ডাক দিলাম, শান্তনু, শান্তনু। ঘরের কোণ থেকে জবাব আসলো, এই ঘরে ঠান্ডা একটু কম, এখানেই বসি। তুই পাগল হয়ে গিয়েছিস? এত অন্ধকারের মধ্যে রাত কাটানো অসম্ভব। তার থেকে বরং নিচে চল। পেছনে ঘুরে গারোয়ানকে বললাম,
তোমার কাছে দেশলাই আছে? একটা মোমবাতির ব্যবস্থা করতে পারো? ছিল, কিন্তু জলে ভিজে সে আর ব্যবহার করা যাবে না। ওই পাশের ঘরে মোমবাতি, দেশলাই, হ্যারিকেন সব পাবে। আমি শান্তনুকে আরেকবার ডাক দিলাম। ও বেরোচ্ছে না দেখে ঠিক করলাম পাশের ঘর থেকে মোমবাতি নিয়ে আসবো। এগোতে যাব, এমন সময় আমার সারা শরীর কেমন যেন আটকে গেল। তুমি কি করে জানলে পাশের ঘরে মোমবাতি আর হ্যারিকেন আছে? অন্ধকারে গা মিশে চুপ করে দাঁড়িয়ে আছে লোকটা। টর্চটা তখনই তপ তপ করে নিভে গেল। আমার মাথার মধ্যে কেউ যেন বলল, পাশের ঘরটা একবার দেখ, দেখ না একবার। যন্ত্রচালিতের মতো ঘরের দরজাটা খুলে দিলাম। ভেবেছিলাম অনেক বড় বড় আয়না থাকবে, কিন্তু না, একটা বড় বাঁধানো আয়না দেওয়াল থেকে দড়ি দিয়ে ঝুলছে। এরকম আয়না মামার বাড়িতেও দেখেছি। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। এই ঘরটা একদম অন্যরকম। পরিপাটি করা বিছানা, টেবিলের ওপরে মোমবাতি স্ট্যান্ডে 3টে বড় বড় মোমবাতি রাখা, কাঁচের জানলায় সুন্দর করে পর্দা লাগানো, ধুলোবালি একদম নেই। আজকে রাত্রিটা এই ঘরে বসেই কাটাবে? ঘরের বাইরে থেকে গারোয়ান প্রশ্ন করল। আমি মোমবাতি জ্বালিয়ে খাটের পাশে রইলাম। বাড়ির ভেতরে দেখি জ্যোৎস্নার আলো ভাসছে চারদিকে, যেন কেউ চাঁদকে নিংড়ে জ্যোৎস্নার ঘোড়া উপুর করে দিয়েছে। মোহময়ী দৃশ্য। আয়নার সামনে দাঁড়াতেই মনে হলো কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। বিয়ের সাজে একজন নারী। কেঁপে উঠে সামনে নিলাম। উল্টো দিকে দেওয়ালে একটা বড় ফটো ফ্রেমে একজন কনে বধূর ছবি। তার সাজ দেখে মনে হচ্ছে বিয়ের আগে তোলা ছবি। মেয়েটির সিঁথি খালি। ছবিটির কাছে গিয়ে দেখলাম খুব অস্পষ্ট, কিন্তু আয়নার ভেতরে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ফিরে গেলাম আয়নাটির সামনে। মোমবাতির আলোয় মোহময়ী লাগছে গোটা পরিবেশটা। একদৃষ্টে তাকিয়ে আছি। এমন সময় মনে হলো মেয়েটা চোখ তুলে যেন দেখল। পা দুটো কেঁপে উঠল। চোখ দুটো এবারে আরো স্পষ্ট দেখা যাচ্ছে। কি অদ্ভুত, সাদা অংশ এরকম বেরিয়ে আসছে কেন? ফটোর দিকে ঘুরলাম। একেবারে ঝাপসা সেটা। মনে হচ্ছে মেয়েটা আয়নার ওপাশে দাঁড়িয়ে আছে। ওর আকৃতি একটু একটু করে বিকৃত হচ্ছে। গুহার মুখে এক পাশ যখন বেঁকে গিয়ে জিভ বেরিয়ে এসেছে, ঠেলে বেরিয়ে আসা চোখ দুটো আমার দিকে তাকিয়ে। চিৎকার করে পেছোতে গিয়ে খাটের ধাক্কায় বিছানায় পড়লাম। তখন নিজেরই নজর গেল ছাদে। সেখানে আয়না লাগানো। সেখান থেকে মেয়েটার বিকৃত চেহারা একইভাবে আমার দিকে এগিয়ে আছে। শান্তনু! ও আসবে না বাবু। কাঁপা কাঁপা হাতে আয়নার দিকে ইশারা করলাম। ওকে। গারোয়ান সেদিকে তাকিয়ে বললে, গিনি, এ বাড়ির মালকিন। বড় কষ্ট গো বাবু, বড় কষ্ট। আবার ভীষণ শীত করছে আমার। গলার স্বর বন্ধ হয়ে আসছে। মেঝেতে নামতে গিয়ে ভয় করছে। খালি মনে হচ্ছে যদি সেই মুখটা মেঝেতে ভেসে ওঠে। হাঁটু মুড়ে খাটের উপর বসে থাকতে থাকতে কখন যেন চোখ লেগে গিয়েছিল। হঠাৎ মনে হলো ঘরটা যেন দুলে উঠল। হুড়মুড়িয়ে উঠে বসলাম। সারা ঘর জ্যোৎস্নার আলোয় ধুয়ে যাচ্ছে। চাঁদের আলোর এত জোর থাকে কে জানে। বিছানা ছেড়ে ধীরে ধীরে উঠে পড়লাম বাইরে। কাঁচের জানলার ওপাশে মাঠের মাঝে একটা বড় কুয়ো এসে উপস্থিত। আগে এখানে কোনো কুয়ো দেখেছি কি মনে করতে পারলাম না। কুয়োর পাশে মাথা ঝুঁকিয়ে একটি গাছ দাঁড়িয়ে আছে। দেখলে মনে হয় যেন জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখছে। চারিদিকটা কেমন যেন থমথমে। মাঠের মাঝখানটায় যেন আমাকে টানছে। ধীরে ধীরে বেরিয়ে এলাম ঘর থেকে। 3টে মোমবাতি কখন যেন নিভে গিয়েছে। ঘর থেকে বেরোনোর আগে পেছন ফিরে দেখি বিছানায় আমার মতোই একজন শুয়ে আছে। গারোয়ানের কথাটা মনে পড়ল। ছায়া কায়া আলাদা হয়ে যায়।
ভয় কেটে কেমন যেন বিষাদ ঘিরে ধরল আমায়। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় খেয়াল করলাম আরও একজন পিছনে পড়ে পড়ে নামছে। কতবার ফিরে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। ক্লান্ত শরীরে হাঁটতে হাঁটতে মাঠের পেছনে এসে দাঁড়িয়ে কোথায় কুয়ো, জ্যোৎস্নার আলোর বদলে খাঁটি ঘোয়াটে কুয়াশায় জল ভরা, আর সেখানেই তো বসে পড়লাম। মাথা ঘুরিয়ে দেখলাম আয়না বাড়ির জানলার কেউ একজন দাঁড়িয়ে চোখ বুজে আসলো। চোখ যখন খুললাম তখন মুখের ওপরে অনেক পরিচিত মুখের ভিড়। তোমায় কত করে ডাকলাম বাবু, তুমি শুনলে না। দেখলাম কালকেরই গারোয়ান শুকনো মুখে দাঁড়িয়ে। শান্তনু কোথায়? এই তো আমি। তুই কেন পালিয়ে গেলি? আমি কতবার তোকে ডাকলাম। আবার চোখের দিকে তাকিয়ে আছি। ওরা কি বলছে? গতকাল তো ওরা দুজনেই আমার সঙ্গে ছিল। অনেক কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু কথাগুলো যেন গলার মধ্যেই আটকে রইল। দরজার পাশে আলগোছে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা যাকে ওই বাড়িতে গিয়ে দেখেছিলাম। ওদিকে কি দেখছিস? উত্তর দেওয়ার আগে আমার মাথার পেছনে এসে মিনু বসলো, মাথায় হাত বুলিয়ে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। 2 দিন পর আমার বিয়ে। পিসি সবসময় তোকে নিয়ে দুশ্চিন্তা করছে, ওসব নিয়ে আর ভাবিস না। আমি মৃদু হাসলাম। আমার নজর দরজার দিকে। একটা অস্পষ্ট অবয়ব এখনো সামনে দাঁড়িয়ে মন দিয়ে এই ঘরের কথা শুনছে। মামার কিছু প্রতিবেশী এসেছিল, ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে। তার টুকরো কিছু কথা কানে এলো। এমনি এমনি কিন্তু বলে না যে ওই বাড়ি মানুষের মাথা উড়িয়ে দেয়। জানোই তো যে ছায়া কায়া ছেড়ে দেয়। তা ভগবানের অশেষ কৃপা, খুব রক্ষে হয়েছে যে ওই ছেলে ওখান থেকে বেঁচে ফিরে এসেছে, বুঝলে? চেষ্টা করেছিলাম যত তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, কিন্তু এই জ্বর বারবার করে ঘুরে ফিরে আসে। চোখের সামনে কেমন আলো ধুলো মাখামাখি পথে হেঁটে গিয়ে কোথায় যেন যায়। ভুতুরে জ্যোৎস্নায় চারদিক আমার ভরে থাকে। একই রকমেরই একটি সন্ধেতে সবাই ব্যস্ত নানান কাজে। আমি অসুস্থ শরীরটিকে টানতে টানতে নিয়ে গেলাম ফুলদিদার ঘরে। রোজকার মতো শুয়েই ছিল। দিদার মাথার পেছন দিকে জানলাটা ছিল খোলা, সেখান থেকে ফাঁকা মাঠটা দেখা যায়। একটা প্রকাণ্ড তালগাছ, ভাঙা একটি মন্দির, আশাওলার ঝোপ আর লাগোয়া একটি মজার খাল। এই দৃশ্য অনেকবারই দেখেছি, কিন্তু আজ কেমন যেন অদ্ভুত লাগলো। মনে হচ্ছে কেউ যেন ওকে ওই দিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। তার পায়ের শব্দ শুনতে পেলেও ঠিক দেখতে পাচ্ছে না। জানলার কারোর ধরে তাকিয়েছিলাম। ফুলদিদা পেছনে পেছনে বললেন, এখান থেকে যত তাড়াতাড়ি পারিস চলে যা দাদা। আমি অবাক হয়ে পেছনে ঘুরলাম। দেখি দিদার বিছানার কাছে আমার একটা ছায়া পড়েছে। ছায়াটা বড় অদ্ভুত। সেদিকে তাকিয়ে দিদা কথাগুলো বললেন। ইচ্ছা করছিল ছুটে পালিয়ে বাড়ি ফিরে যাই। দিদা ভাঙা ভাঙা কণ্ঠে আবার বললেন, এ ছায়া আমি বহু বছর আগে একবার দেখেছিলাম, তারপর আমার সব শেষ হয়ে গেল। আমি জানলা থেকে সরে এসে বিছানায় বসলাম। ওই বাড়িটাকে এমনি এমনি সবাই এড়িয়ে চলে না। এই গ্রামে সব বাড়িতে রোজ সকালে নুনের গণ্ডি দেওয়া হয়, যাতে অশুভ কেউ আসতে না পারে। সেদিন তোরা এত ভোরবেলা বেরিয়ে গেলি যে বাঁধন দেওয়া হয়নি। আর তারপরেই দেখ। কি আছে ওই বাড়িতে? ফুলদিদা আমার প্রশ্ন শুনে মুখ তুলে তাকালো। আমি অনেক কিছু দেখেছি, তুইও
অনেক কিছু দেখেছিস। ওই বাড়ি আমার সব কেড়ে নিয়েছে। মানে? বিয়ের পর প্রথমবার তোর দাদুকে নিয়ে এই বাড়িতে বেড়াতে এসেছিলাম। ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল। ফেরার পথে সেই একই রকম বৃষ্টি পথ আটকে দাঁড়ালো। স্টেশন তখন বেজায় দূর। গরুর গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা ওই বাড়ির সামনে আশ্রয় নিয়েছিলাম। গাড়ির চালক এই গ্রামের লোক ছিল না, ফলে গাড়োয়ান ওই বাড়িটা সম্পর্কে কিছুই জানতো না। ও গরু দুটোকে নিয়ে মাঠের ধারে অপেক্ষা করছিল। আমি আর তোর দাদু ভিতরে ঢুকেছিলাম। তারপর আয়না বাড়ির একটা ঘরের আয়নায় আমি আমার সারা জীবনের সুখকে বিসর্জন হতে দেখেছি। কোনোভাবে যখন এই বাড়িটা থেকে বেরোলাম, তখন ওই মানুষটা আর আগের মানুষ ছিল না। সেই ছায়া মানুষটার পিছনে পড়ে গিয়েছিল। তারপর আর দিন 10 বেঁচে ছিল। আমিও দেখতাম ছায়াটা ঘুর ঘুর করতো আমার পেছনে। শ্বশুর বাড়ি থেকে যখন বিদায় করে দিল, তখন দিদির কাছে এসে সবটা খুলে বলতেই দিদি আশ্রয় দেয়। তবে থেকে এই বাড়িতে আমি রয়ে গেছি। ওই ছায়া কার? কি ইতিহাস ওই বাড়ির? বাড়িটার ইতিহাস আমি অনেক দিন পর দিদির মুখেই শুনেছিলাম। এটা ছিল এই গ্রামের কোনো জমিদার মহেন্দ্রনাথের বাগান বাড়ি। মহেন্দ্রনাথ থাকতো অন্য গ্রামে। তার ছোট ভাই নরেন্দ্র বাড়ি থেকে লুকিয়ে এক বাইজির মেয়েকে নিয়ে আসে এই বাড়িতে। নরেন্দ্র পরিকল্পনা ছিল বাড়ির লোককে বুঝিয়ে তাকে বিয়ে করে বউয়ের সম্মান দেবে। সেই মেয়ের গায়ের রং ছিল একেবারে সোনার মতো। তাকে এত সুন্দর দেখতে ছিল যে তার জন্য নরেন্দ্র প্রতি ঘরে আয়না লাগিয়ে দেয়। তবে থেকে বাড়িটার নাম আয়না বাড়ি। মেয়েটার নাম ছিল গিনি। তার রূপে শুধু নরেন্দ্র নয়, আশেপাশের অনেকেই মুগ্ধ হয়েছিল। এই গ্রাম জমিদার বাবুর বাড়ি থেকে অনেকটা দূরে হওয়ায় বাড়ির লোকজন প্রথমে খবর পায়নি। ভালোই চলছিল সব কিছু। হঠাৎ নরেন্দ্র ভীষণ অসুখে পড়ে। জ্বরের ঘোরে প্রায় সমস্ত কথাই বলে ফেলে। জমিদার বাবু খোঁজ খবর করে এসে পৌঁছান বাড়িতে। গিনি তখন 7 মাসের গর্ভবতী। সেই দিন এই বাড়িতে হয়েছিল এক ভয়াবহ পাপ। গিনির নগ্ন শরীরটা পড়েছিল বাড়ির পিছনে। নরেন্দ্রর খাস চাকর বুধো লুকিয়ে খবর দেয়। সেই গিনির দেখাশোনা করত। নরেন্দ্র এই বাড়িতে এসে দেখে তার শখের আয়না বাড়ির প্রতিটা ঘর কেউ যেন ভেঙে চুরে দিয়ে গেছে। তার কিছুদিন পর নরেন্দ্রকে ওই বাড়ির একটা ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। জমিদার বাবু খবর পেয়ে লোকজন নিয়ে ছুটে আসেন এখানে। ভাইয়ের মৃতদেহ নিয়ে চলে যান। বাড়ির পেছনে কোথাও গিনির শরীরটাকে খবর দেওয়া আছে। জমিদার বাড়ির লোকজন চিরতরে এই বাড়ি ত্যাগ করে।
গিনি মারা গেলেও ওর আত্মা এই বাড়ি ছেড়ে বের হতে পারেনি। ফুলদিদা থামলেন। তোমরা এই ঘটনা কিভাবে জানলে? নরেন্দ্রর সেই খাস চাকর বুধো সমস্ত ঘটনা গ্রামে সবাইকে বলেছিল। সবাই ছেড়ে চলে গেলেও বুধো ওই বাড়িতেই থাকতো। কয়েক মাস পর তাকে দেখতে না পেয়ে গ্রামের লোক বাড়ির দরজা খুলে দেখে বুধো ওই ঘরে মরে কাঠ হয়ে রয়েছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল, যেন কোনো কিছু দেখিয়ে খুব ভয় পেয়েছিল। তারপর থেকেই গ্রামের লোক ওই বাড়িটাকে এড়িয়ে চলতো। পরে কিছু লোক অবশ্যই ওই বাড়ির দখল করার চেষ্টা করেছিল, কিন্তু কেউই বেশি দিন টিকতে পারেনি। যারা ওই বাড়িতে একবার ঢোকে সেই কালো ছায়া তাদের পিছু ছাড়ে না। ফুলদিদার কথা শেষ করে আমার দিকে তাকালেন। ভয়ে ভয়ে পায়ের দিকে তাকালাম। ছায়াটা এখন আর ঘরে নেই। শরীরটা এখন দুর্বল মনে হচ্ছে। এখান থেকে চলে যা দাদা, ও ছায়া এই গ্রাম ছেড়ে যেতে পারবে না, আর এখানে থাকলে ও তোকে বাঁচতে দেবে না। ঘরে চলে এলাম। পরের দিন একইভাবে কাটলো। কালকে মিনুর বিয়ে। শুতে বেশ রাত হলো। মাঝরাতে ঘুম ভাঙতেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হলো ওই শব্দে ঘুম ভেঙেছে। শব্দ লক্ষ্য করে এগিয়ে দেখি ফুলদিদার ঘর থেকে সেই শব্দ আসছে। কান পাতলাম দরজায়। নীল রাতবাতির আলোয় দরজার ফাঁক দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছে। কেউ যেন ঘর ঘরে স্বরে বলে উঠল, চলে যা এই ঘর থেকে, এক্ষুনি চলে যা। এই ঘরের বাইরে আমি বেরোতে পারছি না, চারিদিকে ওরা বদ্ধ করে দিয়েছে। ফুলদিদা দাঁতের দাঁত চেপে বললেন, খুব শখ না তোর? প্রতিবার এক জিনিস করিস, আর কতবার? উল্টো দিকে বসা মেয়েটা টুকরে কেঁদে উঠল। বিশ্বাস কর, আমি বেরোতে চাইনি, কিন্তু শাখা সিঁদুর আলতা তোকে এখনো টানে, তাই তো? জানিস না ওইসব জিনিস তোর জন্য নয়, পবিত্র জিনিস তোর জন্য নয়। ভালো করে শুনলাম। দুটো কণ্ঠস্বরই ফুলদিদার, কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে দুজন মানুষ কথা বলছে। আমার চোখ মুখ জ্বালা করছে। বুঝলাম আবার জ্বর আসবে। ধীরে ধীরে দরজা থেকে সরে আসতে যাব, এমন সময় পাশে রাখা একটা টুলে হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়লাম। ভেবেছিলাম বাড়ি শুদ্ধ লোক ছুটে আসবে, কিন্তু দেখলাম এত আওয়াজেও কেউ এলো না। কোনো মতে উঠে নিজের ঘরের দিকে এগোতে যাব, দেখি দরজার সামনে সে দাঁড়িয়ে। কালো অন্ধকারে তার চোখ আর দাঁত দুটো দেখা যাচ্ছে। ভয়ে ভয়ে বললাম, তুমি? আমি কিনি বলেই সে খিলখিল করে হেসে উঠল। ওর চোখ দুটো এখনো ঠেলে বেরিয়ে আছে। দরজা আগলে দাঁড়িয়ে আছে সে। উপায়ন্তর না দেখে ফুলদিদার ঘরে ঢুকে দরজা ভিজিয়ে দিলাম। এতক্ষণ যাকে দেখেছি বিছানায় বসে কথা বলতে, সেই মানুষটা এখন অঘরে ঘুমোচ্ছে। ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। মায়ের ডাকে সম্বিত ফিরে আসলো। এখানে কি করছিস বুবাই? সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। পাশের ঘরে দধিমঙ্গলের জন্য সব মেয়েরা জড়ো হয়েছে। আমি পেছনের বারান্দায় দাঁড়িয়ে। এমন সময় দেখি মিনু ঘর থেকে বেরিয়ে আসছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। কিরে, উঠে এলি যে? তোর তো দধিমঙ্গল। আমি তো ওখানেই বসে আছি, ভালো করে দেখ। ঘরের মধ্যে ঝুঁকে দেখি লাল রঙের একটা শাড়ি পরে মিনু বসে আছে। আমার সামনে দুটো মিনু। কিভাবে? সবাই পরম যত্নে ওকে দই চিড়ে খাওয়াতে লাগলো। মাকে ডাকতে গিয়ে বুঝলাম আমার জিভ ভারী হয়ে গিয়েছে। মেয়েরা নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলছে,
ঠিক সেই সময় দেখি ঘরে বসা মিনু আমার দিকে ঘাড় ঘুরিয়ে অদ্ভুতভাবে দেখছে। সেই দুটো ঠেলে বেরিয়ে আসা চোখ, মুখে আকর্ণ বিভৎস একটা হাসি। সামনে তাকিয়ে দেখি মিনু কোথাও নেই। কি হচ্ছে আমার সাথে? বারান্দা দিয়ে ছুটে চলে গেলাম ফুলদিদার ঘরে। পেছনে দরজাটা খুলতেই দেখি দিদা খাটের ওপরে বসে আছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে। আমি গিয়ে দিদার হাত দুটো ধরে বললাম, মিনু, মিনু। খাটের নিচে আছে, খাটের নিচে লুকিয়ে আছে। খাটের নিচে কে আছে দিদা? ও বেরিয়ে গেছে, বন্ধন সরিয়ে ও বেরিয়ে গেছে। খাটের নিচ থেকে একটা গুমড়ে কান্নার শব্দ আসছিল। আমি অনেক সাহস নিয়ে একটু নিচে ঝুঁকে গিয়ে সত্যি সত্যি মিনু খাটের নিচে গুটিসুটি হয়ে বসে আছে। পাশের ঘর থেকে উলু শঙ্খধ্বনির শব্দ আসছে। বিড়বিড় করে ফুলদিদা বলে চলেছে, বাঁধন সরে গেছে, ডাইনি বেরিয়ে এসেছে। হঠাৎ ঘরের দরজা হাট করে খুলে গেল। ছোট মামি কিছু একটা বলতে এসেছিল, কিন্তু আমাকে ওই অবস্থায় দেখে মামি একটু অবাক হলো। বুবাই, তোর মুখ চোখের ওই অবস্থা কেন? ছোট মামি, নুনের গন্ডি দিয়েছ? দেখলাম মামির সারা মুখ থেকে কেউ যেন এক মুহূর্তে রক্তগুলো শুষে নিল। হাতে ধরা দই চিড়ের বাটিটা ঢং করে নিচে পড়ে গেল। ছোট মামি ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। আর কেউ খেয়াল করলো না, কিন্তু আমি দেখলাম কাঠের নিচ থেকে দুটো হাত বেরিয়ে এসে পড়ে থাকা খাবারের টুকরোগুলো নিয়ে আবার ফিরে গেল খাটের নিচে। ইন্দ্রগুলো আর বসে রইল না আমার। খাটের ওপরই অজ্ঞান হয়ে পড়লাম। চোখ যখন খুলল তখন মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। চোখ খুলে এগিয়ে দেখি মা উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে চেষ্টা করলে মা বলল, উঠিস না, তোর গায়ে তো জ্বর। ঘরের মধ্যে একটা অল্প পাওয়ারের বাল্ব জ্বলছে। চারদিকে তাকিয়ে দেখে জিজ্ঞাসা করলাম, আমি কোথায় আছি? ভুলে গেছিস? মামার বাড়িতে এসেছিলাম তো। তখনই মিনুর কথা মনে পড়ল। সাথে সাথে জিজ্ঞাসা করলাম, বিয়ে হয়ে গেছে? কাল হয়ে গেছে। কাল পুরো দিন তোর কোনো জ্ঞান ছিল না বাবা। মায়ের চোখের কোণে জল বেরিয়ে এলো। মনে মনে ভাবলাম যে বিয়ের জন্য এত দূর থেকে আসা আর সেটাই দেখতে পেলাম না। সাথে সাথে পুরো ভয়টা যেন আমাকে আবার জড়িয়ে ধরল। মিনু শ্বশুর বাড়ি চলে গেছে মা? এই তো, ওরা দুপুরের পর বেরোবে। আমাকে একবার মিনুর ঘরে নিয়ে যাবে? এখনই তাড়াহুড়ো করিস না, ওরা যাওয়ার আগে আমি তোকে নিয়ে যাব। মা চলে গেল। চোখ বুজে খাটের উপরে শুয়ে আছি। ঠিক তখনই মনে হলো কেউ যেন মাথার উপরে ধীরে ধীরে আঙুল বুলিয়ে দিচ্ছে। স্পর্শটা অচেনা। আঙুলে বেশ ধারালো কতগুলো নখের উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখি আমার আশেপাশে কেউ নেই। ওপরের দিকে তাকিয়ে দেখি দুটো পা মাথার সামনে ধীরে ধীরে তুলছে। মিনুর শরীরটা সিলিং থেকে অদ্ভুত কায়দায় ঝুলছে। আমাকে দেখেই সাথে সাথে শরীরটা আমার মুখের সামনে আসলো। আমার বিয়ে হয়ে গেছে বুবাই, দেখ আমি কত সুন্দর করে সেজেছি। আজকে আমি চলে যাব, তাই তোর সাথে দেখা করতে আসলাম। তুই তো বহু বছর বন্ধন সরিয়ে দিয়েছিলিস, তাই বেরোতে পারলাম। আমি ভয়ার্ত চোখে ওকে দেখছি। মেনুর মুখটা বদলে এখন অপরূপ সুন্দরী কি নিয়ে আমার সামনে। আমি সংসার করতে যাব, আমার সংসার হবে। কোনো মতে জিজ্ঞাসা করলাম, মেনু কোথায়? ও আর কোথাও নেই, ও ফটোতে বন্দি। আমি মুক্তি পেয়ে গেছি। মা, মা! চিৎকার করে মাকে ডাকলাম, কিন্তু কেউ এলো না ঘরে। পাশের ঘর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। সেই অপার্থিব ছায়া মূর্তিটা ঘরের মধ্যে এখন আর নেই। আমার ইচ্ছে করলো ছুটে গিয়ে সবাইকে বলি, কিন্তু
কিন্তু ক্লান্ত শরীরে এতটুকু শক্তি অবশিষ্ট নেই। কিছুক্ষণ পরে মা দরজার বাইরে গিয়ে ডাক দিল, মিনু চলে যাচ্ছে বুবাই, উঠবি একবার? মাকে ধরে বলতে চেষ্টা করলাম যে নিয়ে যাচ্ছে সে মিনু নয়, ওকে আটকাও। কি জানি কথাগুলো কেমন জড়িয়ে জড়িয়ে গেল। কোনোভাবে ধরে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পাশের ঘরে অনেক লোকজন মিলে লাল টুকটুকে বেনারসি পরিয়ে মিনুকে নিয়ে যাচ্ছে। নিজের মনে প্রশ্ন করলাম, এ আসল না নকল? আর ঠিক সেই সময় মিনুর পাশে একটি লম্বা ছায়াকে দেখলাম। ওর সঙ্গে গায়ে গা মিশে দাঁড়িয়ে আছে। আমি এক পা দুপা করে ঘরের মধ্যে দাঁড়াতেই মুখ তুলে আমার দিকে তাকালো সে। সেই বড় বড় দুটো চোখ। অদ্ভুত লাগলো, মিনুর এই অস্বাভাবিকত্ব কি কারুর চোখে পড়ছে না? মিনু এখন আমার দিকে তাকিয়ে হাসছে। অপার্থিব সেই হাসি দেখে বুঝতে পারলাম যে আমার আর কিচ্ছু করার নেই। যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। বহু বছরের অপূর্ণ স্বাদ এবার সে পূরণ করবে। আমার চোখের সামনে নতুন বরকে নিয়ে বেরিয়ে গেল। পেছন ফিরে একবার তাকালো। ওরা বেরিয়ে যেতেই বাড়িতে একটা কান্নার রোল উঠল। ছোট মামি মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। মায়ের চোখ ভিজে উঠেছে, কিন্তু আমি কাউকে বলতে পারছি না যে ও তোমরা কাকে পাঠিয়ে দিলে। ছুটে গেলাম ফুলদিদার ঘরে। দিদা অদ্ভুতভাবে তাকিয়ে আছে। দিদার হাত ধরে বললাম, গিনি চলে গেছে, তুমি ওকে আটকাও, নইলে সর্বনাশ হয়ে যাবে, মহা সর্বনাশ হয়ে যাবে। মিনুকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তুমি ওকে আটকাও। সর্বনাশ তো যা হওয়ার হয়েই গেছে দাদা। তোমাকে সবাই বারণ করেছিল ওই বাড়িতে না যেতে, কিন্তু তুমি শুনলে না। ফুলদিদার কথাটা শুনে মনে একটা জেদ চেপে গেল। ওই আয়না বাড়িতে এই সমস্ত সমস্যার সূত্রপাত। মিনুকে বাঁচানোর একটাই রাস্তা আছে। দুর্বল শরীরটাকে টানতে টানতে বেরিয়ে গেলাম আয়না বাড়ির দিকে। মাঠ যেন আর শেষ হতে চায় না। আকাশের দিকে তাকিয়ে দেখি সন্ধে নামার আগে ঘোলাটে একটা অন্ধকার নেমে আসছে। ঝোপঝাড় পেরিয়ে বাড়ির দরজায় এসে দাঁড়ালাম। জানি না আমি এখানে কি পাবো, তবুও ছুটে গেলাম সেই ঘরের দিকে। ঘরের দরজা এখন হাট করে খোলা। প্রতিটি ঘরের আয়না ভেঙে চুরমার হয়ে রয়েছে। অথচ আমরা যেদিন এসেছিলাম সেই দিন আমি নিজের চোখে দেখেছি এই বাড়ির প্রত্যেকটি ঘরের আয়না অক্ষত। দোতলা থেকে নিচের দিকে তাকালাম। একটা লোক বসে আছে মাথায় হাত দিয়ে। লোকটা মাথা তুলে তাকালো, অবিকল আমার গারোয়ানের মতো দেখতে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? বাবু, আমি বুধো, গিনি দিদি চাকর। কোথায় তোমার গিনি দিদি? চিৎকার করে বললাম। লোকটি অট্টহাস্য দিয়ে হেসে উঠল। চলে গেছে, শ্বশুর বাড়ি গেছে। গতকালের শখ, আলতা সিঁদুর পরে মাথায় ঘুমটা দিয়ে সানাই বাজিয়ে গিনি দিদি শ্বশুর বাড়ি যাবে। তুমি তো নিয়ে গেলে, দেখতে পাওনি? তোমার গায়ে গা লাগিয়ে গিনি দিদি কি সুন্দর তোমাদের বাড়িতে গিয়েছিল। গলা ভেঙে গেছে, তবু আর্তনাদ করে উঠলাম, আমার সঙ্গে যা ইচ্ছে করো, কিন্তু মিনুকে ফিরিয়ে দাও। ও কোথায়? লোকটি আবার খিলখিল করে হাসতে লাগলো। ওর ছায়া কবেই আলাদা হয়ে গেছে। তুমি তোমার ছায়া খোঁজো, ভালো করে দেখো এবারের কোথাও দেখতে পাও কিনা। ইচ্ছা করছিল দু হাতে সব ধ্বংস করে দিই। বহু বছর আগে সে জমিদার মহেন্দ্রনাথ যেন আমার উপর ভর করেছে। রাগে সারা শরীর চলছে। সেই ঘরটার ভেতরে গেলাম। ধপধপে সাদা পালঙ্ক আর এখন দেখা যাচ্ছে না। ভাঙা খাট আর তার উপরে ধুলোর আস্তরণ। অথচ এই খাটেই আমি কিছুদিন আগে শুয়েছিলাম। ফটো ফ্রেমটা ভেঙে ঝুলছে দেওয়াল থেকে। হাতের সামনে একটা বড় পাথর তুলে আয়নাটাকে ছুঁড়ে মারলাম। অদ্ভুত পাথরটা যেন আয়নাটা নিজেই ভেতর থেকে নিয়ে নিল। কি করে সম্ভব? কাপা কাপা পায়ে আয়নাটার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি উল্টো দিকের দেওয়ালে সেই জায়গাটা ফটো ফ্রেম লাগানো।
আর সেই ফটো ফ্রেমের ভেতরে একটি মেয়ের ছবি। এই মেয়েটিকে আমি চিনি। মুখটা মুখটা অবিকাল মিনুর মতো। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি হাত বাড়িয়ে ধরতে গেলেই মিনু সেই আয়নার ভেতর থেকে আমার হাতটা চেপে ধরল। বাঁচা বুবাই, আমায় বাঁচা। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। সর্বশক্তি দিয়ে ওকে টানতে শুরু করলাম, কিন্তু পারছি না। এক অসম শক্তি মিনুর সঙ্গে আমায় টেনে নিয়ে যেতে চায় ওই আয়নার ভেতরে। মিনুর আশেপাশে অনেকগুলো ছায়া এসে দাঁড়িয়েছে। তারা তারা সকলে মিলে আমাদের টানছে। আমার শরীর এমনিতেই দুর্বল, শত চেষ্টা করেও সামলাতে পারছি না। এমন সময় নিচ থেকে অনেক লোকের চিৎকার শুনতে পেলাম। আমার শরীরটাকে যতটা সম্ভব শক্ত করে মিনুর হাতটা চেপে ধরে রেখেছি। হঠাৎ একটা পিঠে ঝাঁকুনি খেলাম। দেখি ছোট মামা আমার পাশে এসে দাঁড়িয়েছে। ভোর সন্ধ্যাতে তুই এখানে কি করছিস? আয়নার দিকে তাকিয়ে সামনে দেখি সেখানে পুরু ধুলোর আস্তরণ। মেনু, বিড়বিড় করে বললাম। ছোট মামা মনে হয় কথাগুলো শুনতেই পেল না। বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসলি কেন? ভাগ্যিস ঠাকুরমশাই দেখতে পেয়েছিলেন তোকে। এই বাড়িতে ঢোকা বারণ তোকে কতবার বলেছি বুবাই। মামা, এখানে মিনু বন্দি হয়ে আছে। তোমরা যাকে শ্বশুর বাড়ি পাঠালে সে কিনি। কি সব বলছিস তুই? সন্ধেবেলা তোর মা মামি মিলে শ্রী বানাচ্ছিল। আমরা উঠোনে বসে প্যান্ডেলের কাজ দেখছিলাম। এমন সময় কে যেন বলল বুবাই ঘরে নেই। সারা বাড়ি খুঁজে তোকে না পেয়ে বাইরে যাচ্ছিলাম, ঠিক তখনই ঠাকুরমশাই খবর দিলেন। উনি তোকে এই বাড়িতে ঢুকতে দেখেন। শিগগিরই বাড়ি চল। আরেকবার আয়নার দিকে তাকালাম। সব গন্ডগোল হয়ে গেছে। পুরোহিত মশাই একটা গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ছোট মামাকে বললেন, তুমি বাড়ি যাও তপন, এখানে কিছু কাজ করে যেতে হবে। ছোট মামা কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাও পায়ে জোর করে ছোট মামাকে ওই বাড়ি থেকে বের করলেন। ভুলে যেও না তপন, তোমার মেয়ের বিয়ে। এই বাড়ির ছায়া তোমার ভাগ্নের শরীরের সঙ্গে মিশে যেতে চাইছে। ওকে আলাদা করতেই হবে, না হলে মেনুর বড় বিপদ। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু নুন পাঠিয়ে দাও, গন্ডি কাটতে হবে। ছোট মামা বাড়ি থেকে অনেকটা নুন নিয়ে আসলেন। পুরোহিত মশাই গম্ভীর কণ্ঠে আমায় বললেন, যা যা বলছি বিনা প্রশ্ন করে যাও। প্রতিটা ঘরের বাইরে সেই নুনের বন্ধন দেওয়া হলো। ভাঙা সিঁড়ি দিয়ে যখন নামছি তখন মনে হচ্ছিল প্রতিটা পা উঠছে, আর কেউ যেন সেই পাগুলো শক্ত করে জমিতে গেঁথে দিতে চাইছে। পুরোহিত মশাই শক্ত হাতে আমার হাত ধরে টেনে নামিয়ে আনছেন। পায়ের দিকে দেখো না, এগিয়ে চলো। সদর দরজা থেকে বেরোনোর সময় একটা বিকট আর্তনাদ ভেসে এলো। যেন মনে হলো অনেকগুলো হাত একসঙ্গে ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিল। ছোট মামা আর পুরোহিত মশাই আমাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে ঢুকতেই ভেতর দিকে কান্নার রোল ছুটে এলো। একটা অঘটন ঘটে গেছে। ফুলদিতা আর নেই। আমাকে আসতে দেখেই মা ছুটে আসলো, দুহাতে আঁকড়ে ধরে টুকরে কেঁদে উঠল। আমার গলার কাছে কান্না ঠেলে মেরে বেরিয়ে আসলো। ওকে দেখে মনে হচ্ছে সাদা পাটের মতো চুল খুলে পরম শান্তিতে তিনি ঘুমিয়ে আছেন। পাশের ঘরে মামি আর মামা এক মুখ আশঙ্কা। ফুলদিতার মৃত্যুর থেকেও মিনুর বিয়ের চিন্তা সবাইকে আরো বেশি কুঁড়ে কুঁড়ে খেতে লাগলো। পুরোহিত মশাই বিধান দিলেন, বিয়ে বাড়িতে থেকে হওয়া সম্ভব নয়। একবার যখন আয়না বাড়ির ছায়া এ বাড়িতে ঢুকেছে, সে বাড়ি অপবিত্র হয়ে গেছে। বিধিমতো বাস্তু শুদ্ধ করতে হবে। শত দুশ্চিন্তার মধ্যেও ফুলদিতার শরীরটা সবাই মিলে নিয়ে গেল শ্মশানে। যে বাড়িতে সানাই বাজার কথা, এখানে এখন সবার চোখে বিষণ্ণতা। ছেলের বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে শ্রাদ্ধের পরেই বিয়ে হবে। ফুলদিতা এই বাড়ির আশ্রিতা, নিজের আত্মীয় তো ছিলেন না, তাই অসহ্য কাটালেই বিয়ে হবে। মাকে ডেকে পুরোহিত মশাই বললেন, অনেক কষ্ট করে তোমার ছেলেকে ওই ছায়ার হাত থেকে মুক্তি দেওয়া গেছে। সেই ছায়া পাকাপাকি আস্তানা করলে কি কি হতো তা তুমি ছেলের মুখেই শুনে নিও। জ্বরের ঘোরেও যা যা দেখেছিল সব মিথ্যে নয়। সেই অপবিত্র শক্তির ক্ষমতায় ভবিষ্যৎ দেখতে পেয়েছিল বুবাই। আর এখানে
অপেক্ষা করো না, ওকে নিয়ে যত তাড়াতাড়ি পারো এই গ্রাম ছাড়ো, আর কোনোদিনও ওকে নিয়ে এখানে আসবে না। যে ছায়া ওর পেছনে পড়েছিল ওর প্রাণ নিয়েই ছাড়তো, ঠিক সময় আমরা এসে পড়ায় ও বেঁচে গেল। তবে শুধু ও নয়, তপনের মেয়েটা আর ওর শ্বশুর বাড়ির লোকের প্রাণ সংশয়ও হতো। 3 দিন পরে আমরা ফিরে আসলাম মামা বাড়ি থেকে। কত আনন্দ করব বলে গিয়েছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না। মেনুর বিয়েতে আমাদের আর যাওয়া হয়নি। ওর মামা বাড়ি অর্থাৎ শান্তনুদের বাড়ি থেকে মিনুর বিয়ের অনুষ্ঠান হয়েছিল। বিয়ের পরে ও বরকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। অনেকবার চেষ্টা করেছিলাম আয়না বাড়ির কি হলো সেটা জানার, কিন্তু মিনু কোনো জবাব দিত না। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো শুধু। তারপরে কতগুলো বছর কেটে গেছে, আজও সেই ঘটনা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। গ্রাম থেকে ফিরে আসার পরে একটা অদ্ভুত ব্যাপার আমার সঙ্গে এখনো হয়ে চলেছে, যেটা আমি কাউকে বলতে পারি না। আজও আমি যখন আয়নার দিকে তাকাই তখন তাকাতে পারি না। আয়নার দিকে তাকালেই গিনির সেই অদ্ভুত মুখটা আমার পেছনে এসে দাঁড়ায়। পেছনে ঘুরে কাউকে দেখতে পাই না, তবুও সেই মুখটা যেন আমার কায়ার সঙ্গে ছায়া হয়ে মিশে অদ্ভুত একটা প্রতিবিম্ব গড়ে তোলে। শেষ হলো আজকের গল্প আয়না বাড়ি। গল্প পাঠে আসঞ্জন, বিভিন্ন চরিত্রে দেবস্মিতা, অধ্যায়, সোনিয়া, সৌরভ সাহা, মৌমিতা, বিপুল, সায়ন্তন, সায়নদীপ। পরিচালনা ও আবহ সৃষ্টিতে আমি বিপুল। পোস্টার ডিজাইন ক্রিয়েটিভ মিনিয়া। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্ক্যার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।